আজ আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে নিউটনের গতিসূত্রের বিভিন্ন সংস্থার উপরে প্রয়োগ। তার মধ্যে প্রথম আমরা যে সংস্থাটা বেছে নিয়েছি সেটা হচ্ছে যে M1 এবং M2 দুটো ভর রয়েছে, M1 এবং M2 দুটো ভর রয়েছে এবং তাদের ওপর F বল প্রয়োগ করা হচ্ছে, যার ফলে পুরো সংস্থাটির ত্বরণ হচ্ছে A। আমাদের এই A ত্বরণটাকে বার করতে হবে। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুযায়ী P ইজ ইকুয়ালস টু mf। তাহলে এখানে P যেটা সেটা হচ্ছে F, সমগ্র সংস্থাটির ওপর F বল প্রয়োগ করা হচ্ছে, সমগ্র সংস্থাটার ভর হচ্ছে m1 প্লাস m2 এবং সমগ্র সংস্থার ত্বরণ হচ্ছে F, সমগ্র সংস্থার ত্বরণ হচ্ছে E। তাহলে আমি যেটা বলতে পারি যে F ইজ ইকুয়াল টু সমগ্র সংস্থার ভর হচ্ছে m1 প্লাস m2 এবং সমগ্র সংস্থার ত্বরণ হচ্ছে A। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে A ইজ ইকুয়ালস টু হচ্ছে F বাই m1 প্লাস m2, যেখানে এই A যেটা এই হচ্ছে সংস্থাটির ত্বরণ। এবার যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে যেহেতু আমি F বল দিয়ে m1 ভরটাকে ঠেলছি, তাহলে m1 ভরও তো কিছু বল দিয়ে m2 ভরটাকে ঠেলছে, তাহলে m1 ভর কর্তৃক m2 ভরের ওপর প্রযুক্ত বল কত সেটাও আমাদের বের করতে হবে। সেটা হচ্ছে যে m1 ভর কর্তৃক m2 ভরের ওপর প্রযুক্ত বল। m1 ভর কর্তৃক m2 ভরের ওপর প্রযুক্ত বল যদি n হয়, তাহলে n ইকুয়ালস টু কার ওপরে বলটা প্রযুক্ত হচ্ছে, m2 ভরের ওপরে বলটা প্রযুক্ত হচ্ছে এবং m2 ভরের ত্বরণ কত, যেহেতু সমগ্র সংস্থাটি a ত্বরণ নিয়ে যাচ্ছে তাই m2 ভরটিও a ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে m2 ভরের ওপর প্রযুক্ত বল p ইজ ইকুয়ালস টু mf, মানে m2 ইন্টু m2 এর ত্বরণ। তাহলে m2 ইন্টু a আমরা আগেই পেয়েছি f বাই m1 প্লাস m2। সুতরাং আমার n যেটা সেটা হচ্ছে m2f বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে এই যে n বল এটাই হচ্ছে m1 ভর কর্তৃক m2 ভরের ওপর প্রযুক্ত বল, কারণ m1 ভরটা যে বলটা দেবে সে m2 ভরের ওপর, সেটা তো হচ্ছে m2 এর ভর ইন্টু m2 এর ত্বরণ, সেটাই তো হচ্ছে m2 এবং m2 এর ত্বরণ হচ্ছে a, যেহেতু সমগ্র সংস্থার ত্বরণ হচ্ছে a। এবার তার পরের স্টেপ সেটা হচ্ছে তিনটে ভর রয়েছে, এতক্ষণ আমরা দুটো ভর নিয়ে কাজ করছিলাম, এবার তিনটে ভর রয়েছে m1 m2 m3 এবং তাদের উপর আমি F বল দিয়েছি, যার ফলে সংস্থার ত্বরণ হয়েছে A। তাহলে আবার যদি আমি নিউটনের গতিসূত্র ইউজ করি, তাহলে সমগ্র সংস্থাটার উপর বল প্রযুক্ত হচ্ছে F, সমগ্র সংস্থাটার ভর হচ্ছে কত, m1 প্লাস m2 প্লাস m3 এবং সমগ্র সংস্থাটার ত্বরণ হচ্ছে A, যে p ইজ ইকুয়ালস টু mf। তাহলে A যেটা সেটা হচ্ছে F বাই m1 প্লাস m2 প্লাস m3, এটাই হচ্ছে সমগ্র সংস্থার ত্বরণ। এবার আগেরটাই যেমন আমরা প্রশ্ন করেছিলাম যে m1 ভর কর্তৃক m2 ভরের উপর প্রযুক্ত বল, এখানেও তেমনি বলা যায় যে m1 ভর কর্তৃক m2 ভরের উপর প্রযুক্ত বল যদি n1 হয়, তাহলে এই n1 এর মানটা কত। এখন এখানে দ্রষ্টব্য যে m1 ভরটা কিন্তু শুধু m2 ভরের ওপর বল প্রযুক্ত করছে না, m3 ভরের ওপরও বল প্রযুক্ত করছে। তাই m1 ভর m2 ভরের ওপর মোট কত বল প্রযুক্ত করছে সেটা হচ্ছে m2 প্লাস m3 ভরের ওপর যে বল প্রযুক্ত হচ্ছে। তাহলে p ইজ ইকুয়ালস টু mf। তাহলে m2 আর m3 এর মোট ভর কত, m2 প্লাস m3, এবং যেহেতু সমগ্র সংস্থাটাই a ত্বরণ নিয়ে অগ্রসর হচ্ছে তাই m2 আর m3 ভর দুটো a ত্বরণ নিয়ে অগ্রসর হচ্ছে। সুতরাং আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে m1 বস্তু কর্তৃক m2
ভরের ওপর প্রযুক্ত বল সেটা হচ্ছে এক্ষুনি যেটা বললাম যে m1 ভর শুধু m2 ভরের ওপর বল প্রযুক্ত করছে না, m2 পর m3 রয়েছে, মানে টোটাল m2 প্লাস m3 ভরের ওপর m1 বলটা বল প্রযুক্ত হচ্ছে এবং সেই বলটা টোটাল প্রযুক্ত হচ্ছে কার ওপর? m2 এর ওপর। তাহলে m1 বস্তু কর্তৃক m2 ভরের ওপর প্রযুক্ত বল সেটা হচ্ছে m2 প্লাস m3 এর মোট ভর ইন্টু m2 প্লাস m3 এর ত্বরণ। এখন যেহেতু সমগ্র সংস্থাটি a ত্বরণ নিয়ে যাচ্ছে, সুতরাং m2 আর m3 দুজনই a ত্বরণ নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে m1 ভর কর্তৃক m2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বল। m1 ভরের বস্তু কর্তৃক, ঠিক আছে? তাহলে এটা কত হবে? m2 প্লাস m3 ইন্টু a হচ্ছে কত? f বাই m1 প্লাস m2 প্লাস m3। সুতরাং এটা হচ্ছে আমি n1 দিয়েছি, তাহলে n1 ইজ ইকুয়ালস টু f ইন্টু m2 প্লাস m3 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 হলো। এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে m2 বস্তু কর্তৃক, তাহলে m2 বস্তুটাও m3 এর ওপর বল দেবে, সেই বলটা কত না সেটা হচ্ছে যে m2 বস্তু কর্তৃক m3 ভরের ওপর প্রযুক্ত বল সেটা হচ্ছে যে এখানে m2 কিন্তু শুধু m3 ভরের ওপর বল প্রযুক্ত করছে, তাই এর ভরটা কত হবে? m3 ভরের ওপর কত বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে m3 এর ভর ইন্টু হচ্ছে আমার m3 ভরের যে ত্বরণ, সমগ্র সংস্থার ত্বরণে, সুতরাং m3 ভরের ত্বরণও হচ্ছে a, মানে হচ্ছে m3 ইন্টু f বাই হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3। তাহলে m2 ভর যদি m3 এর ওপর যদি n2 বল দেয়, তাহলে সেই n2 বলটাই হচ্ছে m3 ইন্টু a, ঠিক আছে? আচ্ছা, এবার এর পরের কেস যেটা আমরা করব সেটা হচ্ছে যে m1 এবং m2 দুটো ভর রয়েছে। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেল তো যে এখানে একটাই জিনিস বোঝার, যে সেটা হচ্ছে যে m1 কর্তৃক m2 ভরের উপর প্রযুক্ত যে বলটা সেটা হচ্ছে কিন্তু m1 কিন্তু শুধু m2 ভরের উপর বল দিচ্ছে না, m2 আর m3 এর টোটাল যে ভর তার উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেই বলটাই কিন্তু m1 m2 এর উপর দিচ্ছে। তাই যেটা হয় সেটা হচ্ছে m2 প্লাস m3 p ইকুয়ালস টু mf। তাহলে pটা কত না সেটা হচ্ছে টোটাল যে ভরের উপর বলটা দিচ্ছে সেটা হচ্ছে m2 প্লাস m3 ইন্টু হচ্ছে m2 আর m3 এর ত্বরণ। এখন যেহেতু পুরো সংস্থাটাই a ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই m2 প্লাস m2 আর m3 এই ভর দুটো a ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই তাদের উপর, সুতরাং এটাই হচ্ছে m1 ভরের বস্তু কর্তৃক m2 ভরের উপর প্রযুক্ত বল। কিন্তু পরের ক্ষেত্রে যেটাতে m2 m3 এর উপর বল দিচ্ছে সেটাতে কিন্তু m2 শুধু m3 এর উপরেই বলটা দিচ্ছে, তাই m2 যে বলটা m3 এর উপর দিচ্ছে সেটা হচ্ছে m3 এর ভর ইন্টু m3 এর ত্বরণ। এখন যেহেতু সমগ্র সংস্থার ত্বরণ a, তাই m3 এরও ত্বরণ হচ্ছে a, ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয়ই, আশা করি। এবার হচ্ছে যে m1 এবং m2 ভরের দুটো বস্তু একটি অপ্রসার্য সুতোর সাথে যুক্ত করা আছে। এই যে m1 এবং m2 দুটো বস্তু, এটা একটা অপ্রসার্য সুতো এবং m2 ভরের বস্তুকে f বল দিয়ে টানা হচ্ছে। তার ফলে যদি সংস্থার ত্বরণ a হয়, তাহলে আবার যদি আমি নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করি যে সমগ্র সংস্থার উপর f বল প্রয়োগ করা হয়েছে এবং সমগ্র সংস্থাটার ভর হচ্ছে m1 প্লাস m2 এবং সংস্থাটার ত্বরণ হচ্ছে a, তাহলে a ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে f বাই m1 প্লাস m2, ঠিক নিউটনের দ্বিতীয় গতিসূত্র p ইজ ইকুয়ালস টু mf। মোট বল প্রযুক্ত হচ্ছে f, মোট ভর হচ্ছে সংস্থাটার m1 প্লাস m2 এবং সংস্থাটার ত্বরণ হচ্ছে a, তাহলে a ইজ ইকুয়ালস টু f প্লাস m1 প্লাস m2। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক। এবার m2 ভরটাকে আমি যেই f বল দিয়ে টানবো, এই m1 আর m2 যেহেতু একটি অপ্রসার্য সুতোর সাহায্যে আটকানো আছে, তাই m2 যে তারটা, যে সুতোটা দিয়ে যুক্ত আছে সেই সুতোর ওপর একটা টান কাজ করবে। এখন এই টানটা কেন এদিকে হবে না, m2 ভরের সাথে সুতোটা এই বিন্দু থেকে আটকানো আছে। আগের যে ভিডিওটা সেটাতে আমি এক্সপ্লেন করেছিলাম যে
সুতোর টান সবসময় সুতোটা যে বিন্দু থেকে আটকানো আছে সেই বিন্দুর দিকে ক্রিয়া করে। সিমিলারলি M2 ভরটা যে এগোবে, M1 ভরের সঙ্গে যে তারটা সেটা এই পয়েন্ট থেকে লাগানো আছে, সুতরাং M1 ভরের সাথে যে তারটা যুক্ত আছে তার টান কোন দিকে হবে, সে এই পয়েন্ট থেকে লাগানো আছে, তাই এই দিকেতে কাজ করবে। তাহলে আমি যদি এবার দুটো ভরের আবার যদি মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, কী হবে? M2 ভর রয়েছে, M2 ভরের এদিকে F বল কাজ করছে, এদিকে কাজ করছে সুতোর টান T, আর সংস্থাটার ত্বরণ হচ্ছে A। তাহলে এর ক্ষেত্রে আমি যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করি তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু ত্বরণ এদিকে তাই F বলটা বেশি, T বলটা কম, সুতরাং আমার F এর দিকে লব্ধি বল কত? F মাইনাস T, সেটা হচ্ছে কত? M2 ইন্টু A। ঠিক। আবার আমি যদি M1 ভরটার ক্ষেত্রে আমি যদি মুক্ত বস্তু চিত্রটা আঁকি, M1 ভরের ক্ষেত্রে যদি মুক্ত বস্তু চিত্র আঁকি, এদিকে হচ্ছে ত্বরণ A আর এদিকে T বল কাজ করছে, তাহলে এখান থেকে আমি যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লিখি তাহলে সেটা হবে T বল কাজ করছে T আর হচ্ছে ভর ইন্টু হচ্ছে ত্বরণ। ঠিক। তাহলে আমি তো এ জানি, তাহলে সুতোর টান কত হবে? এইটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 2 নম্বর সমীকরণে যদি আমি এ এর মান বসিয়ে দিই তাহলে কি হবে? T ইজ ইকুয়ালস টু M1 ইন্টু F বাই হচ্ছে M1 প্লাস M2। এই সমীকরণও আমি যদি F এর মানটা এই সমীকরণ থেকেও কিন্তু T এর একই মান আসবে, মানে T ইজ ইকুয়ালস টু হচ্ছে F মাইনাস M2A, সেখানেও আমি যদি A এর মানটা বসিয়ে দিই T এর মান এই সেম এইটাই আসবে। ঠিক আছে, দুভাবেই করা যায়। এবার হচ্ছে যে মসৃণ নততলে বস্তুর গতি। একটা নততল রয়েছে যার নতিকোণ হচ্ছে থিটা। এই নততলে একটা এম ভরের বস্তু রাখা আছে। এবার এম ভরের বস্তুটা, এই কোণটাকে বলা হয়ে থাকে নতিকোণ। তাহলে এম ভরের বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? এম ভরের বস্তুটার ওজন mg নিচের দিকে কাজ করবে। এখন এই ওজন mg এর নততলের সাথে লম্ব দিকে উপাংশটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে আমাদের জানা দরকার এই কোণের মানটা কত হবে। আমি যদি এই রেখাটার সাথে একটা সমান্তরাল রেখা এখান থেকে যদি অঙ্কন করি তাহলে এটা হবে আমার একান্তর কোণ থিটা। এখন এই মোট কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা আমার হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এখন এই পুরো কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কত? থিটা। তাহলে বোঝা গেল যে এই কোণটা আমার কত? থিটা। এবার তাহলে এই দিকে কাজ করছে আমার mg, আর এই যে কোণটা, এই কোণটা আমার এসছে থিটা। এখন আমাকে দেখতে হবে যে এই mg ভরের থিটা কোণে উপাংশটা কত হয়। সেটা জানার জন্য ভেক্টরের দুটো লম্ব উপাংশে বিভাজন আমরা যেটা পড়েছিলাম সেটা আরেকবার ঝালিয়ে নিতে হবে। সেটা হচ্ছে যে একটা ভেক্টর রয়েছে r, আর ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে r, এই দৈর্ঘ্যটা হচ্ছে r, তাহলে এবং এই কোণটা দেওয়া রয়েছে থিটা, তাহলে এই আর ভেক্টরের এক্স অক্ষে উপাংশ হচ্ছে এই দৈর্ঘ্যটা এবং ওয়াই অক্ষে উপাংশটা হচ্ছে এই অক্ষটা, কারণ এটা একটা আয়তক্ষেত্র, এই ডিস্টেন্সটা যা এই ডিস্টেন্সটা হচ্ছে, তাই এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ওয়াই অক্ষে উপাংশ। এখন আমি যদি এক্স অক্ষে উপাংশটাকে যদি আর এক্স এবং ওয়াই অক্ষে উপাংশটাকে যদি আর ওয়াই ধরি তাহলে এইটাও হচ্ছে আর ওয়াই। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ যার আর এক্সটা হচ্ছে ভূমি, আর ওয়াইটা হচ্ছে লম্ব, আর আরটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আর এক্স বাই আর, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেটা হচ্ছে আমার কি? কস থিটা। সুতরাং আর এক্স হচ্ছে আমার আর কস থিটা। সিমিলারলি আর ওয়াই বাই আর, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সেটা হয় কি? সাইন থিটা। তাহলে আর ওয়াই হবে হচ্ছে আর সাইন থিটা। সুতরাং আর ওয়াই হচ্ছে আর সাইন থিটা, মানে এটাও হচ্ছে আর সাইন থিটা, আর এটা হচ্ছে আমার আর কস থিটা। অর্থাৎ কোনো একটা ভেক্টরের যেদিকে থিটা অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, যেদিকে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে সেদিকে হয় হচ্ছে কস অফ দ্যাট অ্যাঙ্গেল, এবং তার সাথে 90 ডিগ্রি কোণে হচ্ছে সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল হয়ে থাকে। তাহলে এইখানেই যে এমজি বলটা রয়েছে তার সাথে থিটা কোণ যেদিকে থিটা কোণ দেওয়া থাকবে, যেদিকে কোণটা থাকে সেদিকে কস অফ দ্যাট অ্যাঙ্গেল, মানে এমজি
কস থিটা, এই যে এদিকে থিটা অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এদিকে কত হয়েছে আর কস থিটা উপাংশ, তাহলে এদিকে কত হবে এমজি কস থিটা, এবং তার লম্ব দিক মানে এই দিকটাতে আমার কত হবে এমজি সাইন থিটা। এই যে এখানে যেমন আর, তার যেমন আর এক্স কস থিটা হয়েছিল, তার সাথে লম্ব দিক এটা কত হয়েছিল আর সাইন থিটা, তেমনি এইটার সাথে তো এটা লম্ব দিক, তাই এদিকে হবে হচ্ছে এমজি সাইন থিটা। এবং এই নততলের ভূমি কর্তৃক বস্তুটার ওপর প্রযুক্ত প্রতিক্রিয়া বলটা হবে হচ্ছে আর। ঠিক, তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে নততল দ্বারা বস্তুর উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলটা কত। সেটা হচ্ছে যে নততল দ্বারা নততল দ্বারা বস্তুর ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, সেটা হচ্ছে আমার আর, সেটা হচ্ছে কত আর হচ্ছে এমজি কস থিটা, কারণ বস্তুটা সাম্যাবস্থায় আছে, তাই দুদিকের বল সমান হলেই বস্তুটা সাম্যাবস্থায় থাকবে, তাই আর ইকোয়াস টু হচ্ছে এমজি কস থিটা। এটাই হচ্ছে নততল দ্বারা বস্তুর উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে নততল বরাবর বস্তুর একটা ত্বরণ কাজ, এই বস্তুর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে নততল বরাবর বস্তুর ওপর ক্রিয়াশীল বল কত এমজি সাইন থিটা। সুতরাং নততল বরাবর বস্তুর ত্বরণ সেটা কত হবে না, আমরা জানি বল ইকুয়ালস টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে বল বাই ভর, অর্থাৎ এমজি সাইন থিটা বাই হচ্ছে এম, অর্থাৎ জি সাইন থিটা। এটি একটি গুরুত্বপূর্ণ কি বলবো ফর্মুলা, যে কোনো একটা মসৃণ নততলে নততল বরাবর বস্তুর ত্বরণ হয় হচ্ছে জি সাইন থিটা। ঠিক আছে, এরপর আমরা এই নততলে দুটো অ্যাপ্লিকেশন পড়ব, যেখানে আমরা নিউটনের গতিসূত্র অ্যাপ্লাই করব, করে দেখব যে কি হয়। প্রথমে করা যাক এই জিনিসটা, একটা M2 ভরের বস্তু এবং একটা M1 ভরের বস্তু রয়েছে, তারা একটা অপ্রসার্য সুতোর সাহায্যে যুক্ত রয়েছে, ঠিক আছে, এবং M2 ইজ গ্রেটার দ্যান M1 এটা প্রদত্ত রয়েছে। সুতরাং M2 ভরের বস্তুটা কি হবে, F ত্বরণ নিয়ে নিচে নামবে, এবং এটা যেহেতু একটি অপ্রসার্য সুতো, তাই এ যদি F ত্বরণ নিয়ে নিচে নামে M2 ভরটা, তাহলে M1 ভরও F ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। এখন M2 ভরের ক্ষেত্রে এর ওজন M2G নিচের দিকে ক্রিয়া করবে, এবং M2G এই যে সুতোটা যে বিন্দু থেকে ঝুলছে সেই বিন্দুর দিকে সুতোর টানটি ক্রিয়া করবে। এখন এটা যেহেতু অপ্রসার্য সুতো, তাই এদিকেও সুতোর টান টি হবে, এবং M1 ভরটা যেহেতু এই বিন্দু থেকে সুতো দিয়ে আটকানো, তাই সুতোর টান টি এই দিকে ক্রিয়া করবে। এবং M1 ভরের ক্ষেত্রে ভরটা কোন দিকে কাজ করবে, এই যে M1G ওজনটা এদিকে কাজ করবে, তাহলে নততলের সাথে লম্বভাবে এই দিকের সাথে কোণটা কত হবে থিটা, যেটা একটু আগেই বোঝালাম। তাহলে এটা কত হবে, যেদিকে থিটা থাকে সেদিকে হয় হচ্ছে M1G cos অফ দ্যাট অ্যাঙ্গেল, আর তার লম্ব দিকে এটা কত হবে M1G সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। ঠিক, এবং এই দিকে কি কাজ করবে, বস্তুর প্রতিক্রিয়া বল আর কাজ করবে। এবার একটা জিনিস বলার, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটো বস্তুর মুক্ত বস্তু চিত্র বা ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলতে হবে। তাহলে M2 ভরের ক্ষেত্রে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি কি হবে, M2 ভরের ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে M2G, উপরের দিকে কাজ করছে T, এবং নিচের দিকে ত্বরণ হচ্ছে F। তাহলে নিচের দিকে যেহেতু ত্বরণ F, তাই M2G বলটা অবশ্যই T বলের থেকে বেশি, তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুযায়ী নিচের দিকে লব্ধি বল কত M2G মাইনাস T ইকুয়ালস টু হচ্ছে বস্তুর ভর ইন্টু হচ্ছে বস্তুর ত্বরণ। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আর আমি যদি M1 ভরের বস্তুর কথা ভাবি,
m1 ভরের যদি বস্তুর কথা ভাবি, সেটা হচ্ছে যে নততল বরাবর উপরের দিকে টি বল কাজ করছে, নততল বরাবর নিচের দিকে কাজ করছে হচ্ছে m1g সাইন থিটা, এবং টি বলের দিকে এফ ত্বরণ কাজ করছে নততল বরাবর উপরের দিকে। তাহলে এখানে আমি যদি আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করি, যেহেতু টি বলের দিকে এফ ত্বরণ, তাই টি এর বলের মানটা m1g সাইন থিটার থেকে বেশি, তাই টি বলের দিকে লব্ধি বল হচ্ছে টি মাইনাস m1g সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে বস্তুর ভর ইন্টু হচ্ছে বস্তুর ত্বরণ। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। আরেকটা জিনিস, m1 ভরের বস্তুটার কিন্তু এই দিকে কোনো সরণ নেই, সুতরাং এই দিকেই যে আর এবং m1g cos থিটা, এই বল দুটো একে অপরের সাথে সমান, ঠিক? আর ইকুয়ালস টু m1g cos থিটা, এটা আমাদের লাগবে না এই মুহূর্তে, এটা ঘর্ষণের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে যেহেতু এটা মসৃণ নততল, তাই এখানে এই প্রতিক্রিয়া বলের মানটা আমাদের কাজে লাগবে না। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে একটা সমীকরণে দেখতে পাচ্ছি প্লাস টি রয়েছে এবং আরেকটা সমীকরণে রয়েছে মাইনাস টি। তাহলে এখান থেকে আমি যদি টি গুলোকে সরাতে চাই, তাহলে আমি কি করতে হবে, 1 আর 2 সমীকরণ যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিই, 1 + 2 যদি করে দিই, কি হবে, সেটা হচ্ছে m2g মাইনাস টি ইকুয়ালস টু m2f অ্যান্ড টি মাইনাস m1g সাইন থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে m1f। এটা ছিল 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে যোগ করে দিলে এইটা টি টি কেটে যাবে, কি হবে, সেটা হচ্ছে m2g মাইনাস m1g সাইন থিটা ইজ ইকুয়ালস টু m1 প্লাস m2f। সুতরাং এখান থেকে আমি এফটা পেয়ে যাব, এফ কত হবে, এফ হবে হচ্ছে m2 মাইনাস m1 সাইন থিটা ইন্টু জি বাই হচ্ছে m1 প্লাস m2। ঠিক, এবার এই এফ এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমি টি এর মান পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণটা নিই, 1 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, m2g মাইনাস টি ইকুয়ালস টু m2f, m2g মাইনাস টি ইজ ইকুয়ালস টু m2f। তাহলে এবার এফ এর মানটা বসিয়ে দিই, তাহলে টি ইজ ইকুয়ালস টু হচ্ছে m2g মাইনাস m2f, or t equals to m2 কমন নিলে হচ্ছে g মাইনাস f। এবার এখানে এই যে f এর মানটা বসিয়ে দিই, সেটা হচ্ছে যে t is equals to m2 into g minus m2 minus m1 sin theta into g by হচ্ছে m1 plus m2। তাহলে আমি যদি জিটা কমন নিয়ে নিই, তাহলে কত হবে, m2g is equals to 1 minus m2 minus m1 sin theta by হচ্ছে m1 plus m2। তাহলে কত হবে, t is equals to m2g, m1 plus m2 হবে, আর মাইনাস m2 plus m2 কেটে যাবে, দিয়ে হবে m1 plus m1 sin theta by হচ্ছে m1 plus m2, or t যেটা সেটা হবে হচ্ছে m2 m1 sin theta বাই হচ্ছে m1 plus m2। সুতরাং এই সংস্থাটির ক্ষেত্রে যেখানে m2 ভরটা m1 ভরের সাথে একটা অপ্রসার্য সুতো দিয়ে আটকানো আছে, এবং এই যে নততলটা হচ্ছে মসৃণ, অর্থাৎ কোনো ঘর্ষণ নেই, তাহলে সেক্ষেত্রে, এবং m2 ইজ গ্রেটার দ্যান যদি m1 হয়, তাহলে নিচের দিকে সংস্থাটির ত্বরণ হচ্ছে f। তাহলে f এর মান আমার কত এলো, m2 মাইনাস m1 সাইন থিটা জি বাই হচ্ছে m1 প্লাস m2, এবং t সুতোর টান সেটা হচ্ছে m2 m1 সাইন থিটা বাই হচ্ছে m1 প্লাস m2। ঠিক আছে, এরপর আরেকটা উদাহরণ করা যাক, সেটা দিয়ে আজকে আমরা শেষ করবো। সেটা হচ্ছে যে
দুদিকেই নততল রয়েছে, একদিকে নতিকোণ হচ্ছে আলফা এবং আরেকদিকে নতিকোণ হচ্ছে বিটা। তাহলে এই m2 ভরের ওজন কোন দিকে কাজ করবে? m2g। ঠিক, এবার এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই কোণটাও কত হবে? বিটা। সুতরাং এই দিকে কত কাজ করবে? এটা হচ্ছে m2g cos বিটা। ঠিক, এবং এই দিকে কত কাজ করবে? এই দিকে কাজ করবে হচ্ছে m2g sin বিটা। সিমিলারলি আরেকটা জিনিস, m2 ইজ গ্রেটার দেন m1 গিভেন, তাহলে সংস্থাটার ত্বরণ কোন দিকে হবে? এদিকে f ত্বরণ হবে, এবং এটা যেহেতু একটা অপ্রসার্য সুতো এবং এই নততল দুটো মসৃণ, তাই এদিকেও ত্বরণ হবে হচ্ছে f। ঠিক, এবং m2 ভরটি যদি এদিকে নামে তাহলে সুতোর টান t কোন দিকে কাজ করবে? এদিকে, কারণ m2 ভরের সুতোটা এই প্রান্ত থেকে আটকানো আছে, এবং এটা যেহেতু একটা অপ্রসার্য সুতো তাই m1 ভর যে সুতো দিয়ে আটকানো সেটাও এদিকে কাজ করবে, কারণ m1 ভরের ক্ষেত্রে সুতোটা এই বিন্দু থেকে আটকানো। ঠিক, এবার m1 ভরের ক্ষেত্রে ওজন m1g সেটা নিচের দিকে ক্রিয়া করবে, এবং তাহলে এর সাথে লম্বভাবে এই দিকে কি কাজ করবে? m1g cos আলফা, কারণ এই অ্যাঙ্গেলটাও হবে আমার হচ্ছে আলফা, এবং এই দিকেতে বলটা কত হবে? সেটা হবে হচ্ছে m1g sin আলফা। ঠিক, এবং এখানে নততল কর্তৃক প্রতিক্রিয়া বল হবে r1, এবং এক্ষেত্রে নততল কর্তৃক প্রতিক্রিয়া বল হবে হচ্ছে r2। এবার যেহেতু m2 ভরের এই দিকে কোনো সরণ নেই বা m1 ভরের এই দিকে কোনো সরণ নেই, তাই r1 ইকুয়ালস টু হবে হচ্ছে m2g cos বিটা। এই বল দুটো একে অপরের সাথে সমান হবে, তাহলে কি হবে? r1 ইজ ইকুয়ালস টু m2g cos বিটা, এবং এদিকেও যেহেতু m1 ভরের এদিকে কোনো সরণ নেই তাই r2 ইকুয়ালস টু m1g cos আলফা। r1 ইকুয়ালস টু m2g cos বিটা এবং r2 ইকুয়ালস টু m1g cos আলফা। এবার আমি যদি m2 ভরের ক্ষেত্রে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, কি হবে? নততল বরাবর বস্তুটার ত্বরণ হচ্ছে কত? নিচের দিকে, এই বল হচ্ছে নিচের দিকে m2g sin বিটা, এবং নততল বরাবর উপরের দিকে m2 ভরের বস্তুর উপর বল হচ্ছে t, এবং নততল বরাবর নিচের দিকে ত্বরণ হচ্ছে f। তাহলে আমি যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করি, যেদিকে ত্বরণ সেদিকের বলটা বেশি, তাহলে সেদিকে লব্ধি বল কত? m2g sin বিটা মাইনাস t, সেটাই হচ্ছে আমার m2 ইন্টু f। আর যদি m1 ভরের কথা যদি দেখি, তাহলে m1 ভরের ক্ষেত্রে কি হচ্ছে? m1 ভরের ক্ষেত্রে নততল বরাবর নিচের দিকে হচ্ছে m1g sin আলফা, এবং নততল বরাবর উপরের দিকে রয়েছে t, এবং নততল বরাবর উপরের দিকে ত্বরণ f। এই সমীকরণটাকে আমি যদি এক সমীকরণ দিই, তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে কি পাবো? না, সেটা হচ্ছে যে t বলের দিকে f ত্বরণ রয়েছে তাই t বলটা বেশি, তাই t এর দিকে লব্ধি বল হচ্ছে t মাইনাস m1g sin আলফা, সেটা হচ্ছে m1f। ঠিক, এখানেও দেখো একটা সমীকরণে প্লাস টি রয়েছে আর একটা সমীকরণে মাইনাস টি রয়েছে, তাহলে আমি যদি আবার 1+2 করে দিই, কি পাবো? 1+2 করলে হবে হচ্ছে যে m2g sin বিটা মাইনাস টি ইকুয়ালস টু m2f, অ্যান্ড t মাইনাস m1g sin আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে m1f। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে যদি যোগ করে দিই তাহলে যেটা হবে m2g sin বিটা মাইনাস m1g sin আলফা, সেটা হচ্ছে m1 প্লাস m2f, অর যেটা হবে যে f ইজ ইকুয়ালস টু হচ্ছে m2g sin বিটা মাইনাস m1g sin আলফা বাই হচ্ছে m1 প্লাস m2। এবার তাহলে সমগ্র সংস্থাটার যদি টান সুতোর, তাহলে সমগ্র সংস্থার ত্বরণ হচ্ছে m2g sin বিটা মাইনাস m1g sin আলফা বাই m1 প্লাস m2। এবার আমি যদি সমগ্র এই যে সুতোর টান যদি t বার করতে চাই, তাহলে 1 নম্বর সমীকরণে আমি যদি f এর মানটা বসিয়ে দিই তাহলেই আমি পেয়ে যাব। তাহলে আমি যদি করি m2g sin বিটা মাইনাস t ইকুয়ালস টু m2f, বা t ইজ ইকুয়ালস টু হচ্ছে m2g
সাইন বিটা মাইনাস এম টু এফ। এবার এফ এর মান আমি যদি এখানে বসিয়ে দিই এবং জিনিসটাকে যদি আমি সলভ করি, তাহলে আমার মানটা চলে আসবে, এবং জিনিসটাকে সলভ করলে আমার মানটা আসবে হচ্ছে যে এম টু কমন নিলাম, তাহলে হচ্ছে জি সাইন বিটা মাইনাস এম টু ইন্টু এফ এর জায়গায় এম টু কমন নিয়ে নিয়েছি, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এম টু জি সাইন বিটা মাইনাস এম ওয়ান জি সাইন আলফা বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, এই অবধি আর কি, এই টোটালটাই বাই আছে। তাহলে যেটা হবে, এটাকে সলভ করলে যেটা আসবে যে টি ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে এম ওয়ান এম টু জি সাইন বিটা প্লাস সাইন আলফা বাই হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। তাহলে এই সংস্থার ক্ষেত্রে আমার সুতোর টান টি যেটা হবে সেটা হচ্ছে এম ওয়ান এম টু জি, এটাকে সলভ করলে এটা চলে আসবে, আর এই বাইটা হচ্ছে এই এম টু জি সাইন আলফা বাই এম ওয়ান জি সাইন আলফা বাই হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। তাহলে আমরা দেখলাম যে নততলের ওপর বিভিন্ন জিনিসগুলোকে কীভাবে প্রয়োগ করব। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে ভবিষ্যতে যখন আমি আরও কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পাবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানিও। থ্যাংক ইউ।